নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা খুবই দুঃখজনক এবং খুবই কনসার্নের বিষয় আমাদের প্রত্যেকের। তার কারণ আমাদের প্রতিটি মানুষের নিজস্ব যে চারিত্রিক এবং গঠনগত বৈশিষ্ট্য শুরু হয় এবং যেখান থেকে আমাদের দেশ এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা শুরু হয়, তার প্রথম বেসিক জায়গা হচ্ছে স্কুল। তো আজকে আমি সেই স্কুল রিলেটেডই একটা দুঃখজনক ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, যেটা হয়তো আমাদের হওয়ার কথা ছিল না। আমরা কেউই ডিজার্ভ করি না এটা হওয়ার কথা। আপনারা অনেকেই শুনেছেন হয়তো, বা অনেকেই শোনেননি ব্যাপারটা। সেটা হচ্ছে জাস্ট দুদিন আগের নিউজ। সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য তার সমগ্র শিক্ষা অভিযান, যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা চলে, যেটা আগের নাম ছিল সর্বশিক্ষা অভিযান, সেই সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে যে টাকাটা পশ্চিমবঙ্গের সরকারের জন্য বা আমাদের এখানকার স্কুলগুলোর জন্য যে টাকাটা বরাদ্দ থাকে, সেই টাকাটা বন্ধ করে দিল। সেই টাকাটার পরিমাণ অলমোস্ট 1000 কোটি টাকা, যেটা কিনা এই থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার অফ 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ার এবং ফার্স্ট কোয়ার্টার অফ 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের এই তিনটে কোয়ার্টারের মিলিয়ে 1000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের পাওয়ার কথা। সেই টাকাটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিতে যাচ্ছে। তার অনেক কারণ আছে। তার সেই কারণ ডিটেলসে যাওয়ার আগে আপনাদের যা ছোট্ট করে জানিয়ে রাখি যে এই সর্বশিক্ষা অভিযানটা কি ছিল। সর্বশিক্ষা অভিযানটা বেসিক্যালি ছিল হচ্ছে 2001 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি, তার নেতৃত্বাধীন সরকারের আন্ডারে এই সর্বশিক্ষা অভিযান শুরু হয় এবং তারপর যখন ইউপিএ গভর্নমেন্ট আসে তখন এই সর্বশিক্ষা অভিযান চলতে থাকে। তো এই সর্বশিক্ষা অভিযানটার মেন মোটিভ ছিল হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, ইউইই। এবং এইটা করা হয় হচ্ছে মানে বিশেষত যারা বাচ্চা, যাদের বয়স 6 থেকে 14 বছর, এই 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য এই জিনিসটা আনা হয়। এবং এটা ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21 এর আন্ডারে। ওকে, নাও দ্য থিং ইজ, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য ছিল হচ্ছে 6 থেকে 14 বছরের বাচ্চাদের ফ্রি এডুকেশন দেওয়া। 6 থেকে 14 বছরের বাচ্চাদের ফ্রি এডুকেশন দেওয়া। এবং সেকেন্ড যেটা ছিল, সেই যে ফ্রি এডুকেশন হচ্ছে সেটা হচ্ছে সকলের জন্য সমান শিক্ষা। সেখানে কোনো কমিউনিটি নেই, সেখানে কোনো জেন্ডার বায়াসনেস নেই, সকলের জন্য সমান শিক্ষা হবে। এবং এই যে বাচ্চাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে, তাদেরকে মোরাল শিক্ষা, স্পিরিচুয়াল শিক্ষা এবং সেই বাচ্চাদের টেক কেয়ার অফ দিস চিলড্রেন, এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দেওয়া। তাই ওই সময় ওটার ট্যাগলাইন ছিল পরে ভারত তো বড়ে ভারত, মানে ভারত যদি পড়ে তাহলে ভারত আগে বাড়বে বা এগিয়ে যাবে, এটা ছিল ট্যাগলাইন। কিন্তু এই 2018-19 সালে যখন ইউনিয়ন গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বাজেট পেশ করলো, তখন সেখানে আনলো হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা অভিযানকে রিপ্লেস করে। সেই সর্বশিক্ষা অভিযানকে রিপ্লেস করে সমগ্র শিক্ষা অভিযান কি করা হলো, সেখানে প্রি নার্সারি যেটা ছিল, সেখান থেকে প্রি নার্সারি থেকে ক্লাস 12 এই রেঞ্জটা ব্রড করে দেওয়া হলো। যেটা ছিল 6 থেকে 14 বছর, সেটাকে ব্রড করে দেওয়া হলো প্রি নার্সারি থেকে ক্লাস 12। এবং এইখানে যেটা ইনক্লুড করা, 3টে সেকশনকে ইনক্লুড করা হলো। কি সেকশন? একটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান RMSA, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে টিচার এডুকেশন। এই সর্বশিক্ষা অভিযান এবং সমগ্র শিক্ষা অভিযানের মাঝে এই বেসিক ডিফারেন্সটা হচ্ছে, এখানে ব্রডার রেঞ্জ আছে। যেটা আগে 6 থেকে 14 বছরের জন্য ছিল, এখন এটা ব্রডার রেঞ্জ। মানে এখানে ঢুকে গেল হচ্ছে প্রি নার্সারি থেকে ক্লাস 12। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ইনক্লুড করা হয়েছে এই সমগ্র শিক্ষা অভিযানে, সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং, যেটা আগে ছিল না। এবং এখানে এই সমগ্র শিক্ষা অভিযানের এইমটা কি, 2030-এর মধ্যে
যেখানে কোনো জেন্ডার বায়াসনেস নেই, যেখানে কোনো সোশ্যাল বা কমিউনিটি কোনো গ্যাপ নেই, থাকবে না, এবং এইখানে সবাইকে এখানে সবাইকে সমানভাবে সমান অধিকার দেওয়া হবে শিক্ষার ক্ষেত্রে। এটা হচ্ছে ফার্স্ট মোটিভ। এবং মানে এখানে এই স্কুল প্রভিশনকে প্রমোট করা হবে, এবং এখানে ভোকেশনাল যে এডুকেশন সেটাকে প্রমোট করা হবে, এবং যে স্টেটস, আমাদের প্রতিটা রাজ্যকে সাপোর্ট করা হবে টু ইমপ্লিমেন্ট রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন RTE অ্যাক্ট 2009। এবং ফোর্থ হচ্ছে যেসব টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটস আছে, যেমন ACERT বা স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন অর DIET, এই যে টিচার্স ট্রেনিং এডুকেশন ইনস্টিটিউটগুলো আছে, এইগুলোকে আপগ্রেড এবং আপগ্রেড করা এবং উন্নত মানের শিক্ষা টিচার্সদের প্রোভাইড করা। এই চারটে হচ্ছে মেন মোটিভ। তবে যেটা মেন মোটিভ, সেটা 2030-এর মধ্যে সবাইকে সমান শিক্ষা দিতে হবে। তো এটা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান এবং সমগ্র শিক্ষা অভিযান এবং সর্বশিক্ষা অভিযানের মধ্যে বেসিক ডিফারেন্স। এবার কাম টু দ্য পয়েন্ট, কোথায় প্রবলেম? সেন্টার যখন এই স্কিমটা চালু করে তখন তো সব ঠিকই ছিল, কিন্তু 2022 সালে সেন্ট্রাল একটা স্কিম আনে, সেটা হচ্ছে PM শ্রী, মানে হচ্ছে প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। এই PM শ্রী স্কুলের জন্য যে প্রোগ্রামটা আনা হয় PM শ্রী, এই স্কিমের আন্ডারে সব রাজ্য মৌ স্বাক্ষর করতে রাজি হলেও 5টা রাজ্য এবং সঙ্গে দিল্লি, টোটাল 6টা বলতে পারেন, এরা মৌ স্বাক্ষর করতে চায়নি, এই স্কিমের আন্ডারে আসতে চায়নি। বিশেষ করে 3টে রাজ্য, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, ওড়িশা, পাঞ্জাব অ্যান্ড দিল্লি। এইবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে প্রথমে কেরালা এবং তামিলনাড়ু তো রাজি ছিল না, কিন্তু এই বছর মার্চ মাসে তারা এই স্কিমের মধ্যে নিজের রাজ্যকে আনতে চাইল, কিন্তু বেঁকে বসলো পাঞ্জাব, দিল্লি, পশ্চিমবঙ্গ। পাঞ্জাবের এখানে জয়েন না করার কারণ হচ্ছে অনেকগুলো, এবং দিল্লিরও প্রায় সেম কারণ ওখানে আপ গভর্নমেন্ট চলে, আম আদমি পার্টির গভর্নমেন্ট। তা আপ গভর্নমেন্ট ওখানে যে স্কিমগুলো চালায়, সেই স্কিমগুলো হচ্ছে স্কিমস ফর এক্সাম্পলার স্কুল, স্কুলস অফ স্পেশালাইজড এক্সেলেন্স অ্যান্ড স্কুলস অফ এমিনেন্স, যেটা কিনা এই PM শ্রী স্কিমের সমতুল্য বলে ওরা দাবি করছে। এবং ওয়েস্ট বেঙ্গলের দাবি তো আরো ভয়ঙ্কর দাবি, সেটা হচ্ছে যে এখানে যে PM শ্রী কথাটা প্রয়োগ করা হচ্ছে, এই যে প্রিফিক্স PM, এই শব্দটা না পছন্দ হয়নি। কারণ এই স্কিমটাতে যে টাকাটা বিয়ার করে, কিছুটা পার্ট অলমোস্ট 60% টাকা সেন্ট্রাল বিয়ার করে এবং 40% টাকা রাজ্য বিয়ার করবে। তো কেন সেন্ট্রালের নাম থাকবে? নাম নিয়ে প্রবলেম। তো বুঝতেই পারছেন এখানে পলিটিক্যাল একটা দ্বন্দ্ব লেগে আছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের মধ্যে, তাই রাজ্য এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে না। এবার সেন্ট্রালের যুক্তি কি? সেন্ট্রালের যুক্তি হচ্ছে, যদি তুমি সমগ্র শিক্ষা অভিযানে টাকা পেতে চাও, তবে তোমাকে PM শ্রী যে স্কিমটা, সেই স্কিমের আন্ডারে তোমাকে মৌ স্বাক্ষর করতে হবে, তবেই তুমি টাকাটা পাবে ওয়েস্ট বেঙ্গলে। তো আপনাদের জাস্ট একটু বলে রাখি PM শ্রী জিনিসটা কি, PM শ্রী এই প্রকল্পটা কি অ্যাকচুয়ালি। এই PM শ্রী প্রকল্পটা ফার্স্ট আনা হয় 2022 সালে, এবং এই PM শ্রীর যে বলবো যে মোটিভ বা এম বা লক্ষ্য, এই লক্ষ্যমাত্রা হচ্ছে টোটাল 15টা।
জাস্ট শর্টে আপনাদের বলে দিই কি কি 15টা এই লক্ষ্যমাত্রা হচ্ছে। এই স্কুলগুলোতে ন্যাশনাল এডুকেশনাল যে পলিসি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা ইমপ্লিমেন্ট করা। সেকেন্ড হচ্ছে এই স্কিমের ইনিশিয়েটিভ হচ্ছে মোর দেন 14,500 এক্সাম্পলার স্কুল প্রতিষ্ঠা করা। থার্ড হচ্ছে এখানে স্কুলের মধ্যে একটা জয়ফুল এনভায়রনমেন্ট প্রোভাইড করা স্টুডেন্টসদের। এই স্কুলগুলোতে যেখানে সবার জন্য সমান শিক্ষা, ইকুইটেবল, ইনক্লুসিভ অ্যান্ড প্লুরাল সোসাইটি স্থাপন করা। 5 হচ্ছে এই স্কুলগুলোকে ইকুইপড উইথ 21st সেঞ্চুরি স্কিলস প্রোভাইড করা। এখানে 6 নম্বর হচ্ছে এখানে এক্সপেরিয়েন্সিয়াল, হলিস্টিক অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন প্রোভাইড করা। 7th হচ্ছে কোয়ান্টিটেটিভ ভার্বাল অ্যান্ড লজিক্যাল রিজনিং স্কিলস যেটা আছে সেই জিনিসগুলো দেওয়া। 8th হচ্ছে এখানে পারফরমেন্স ইন্ডিকেটর গুলো মানে প্রোভাইড করা হবে এবং ইন্ডিকেটরস গুলো দিয়ে আমরা আমাদের যে এডুকেশন সিস্টেমের যে গ্যাপ সেইগুলো পূরণ করার চিন্তা ভাবনা চলছে। 9th হচ্ছে এখানে স্কুলগুলোকে গ্রিন স্কুল করা, মানে গ্রিন স্কুল এনভায়রনমেন্ট বলতে এখানে সোলার এনার্জি এই ধরনের যেগুলো যে আছে এখানে পুরোপুরি গ্রিন এনভায়রনমেন্ট চলবে। এলইডি লাইটস বসানো, নিউট্রিশন গার্ডেন্স লাগানো, হ্যাঁ। তারপরে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ফ্রি, ওয়াটার কনজারভেশন, হারভেস্টিং স্টাডি, এইসব জিনিসগুলো করা হবে। নেক্সট হচ্ছে যে এখানে 1-on-1 টিউটারিং করা হবে, মানে ছাত্ররা ছাত্রদের পড়াবে এবং এখানে একটা নিজেদের গাইড করার একটা মেন্টালিটি তৈরি হয় ছাত্রদের মধ্যে। 13th হচ্ছে এখানে রিস্টোরেশন প্রোগ্রাম চলবে এবং এখানে যে ইম্পর্টেন্ট ডেটস গুলো মাথায় রাখা হবে, যেমন স্কুলের প্রতিষ্ঠা দিবস, এই জিনিসগুলো মাথায় রাখা হবে। এবং লাস্ট নট দ্য লিস্ট যেটা বলা হচ্ছে যে এই স্কুলগুলো রেগুলার মনিটরিং করা হবে বাই ডিস্ট্রিক্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স দ্বারা এবং স্কুলের ছাত্রদের বারবার মোটিভেট করা হবে। তো এই হচ্ছে পিএমসি স্কিমের এম। এইবার আসি হচ্ছে এই স্কুলগুলোকে যে সিলেক্ট করা হবে, এই সিলেকশনের মেথডোলজি মানে গুলো কি কি মেথডে সিলেক্ট করা হবে। ফার্স্ট স্টেজ হচ্ছে স্টেটস অ্যান্ড ইউনাইটেড টেরিটরিজ উড সাইন আ মৌ। সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একটা স্টেট এবং ইউনাইটেড টেরিটরিজ গুলো মৌ স্থাপন করবে। তারপরে এই স্কুলগুলোর মধ্যে পিএমসি আনা যাবে। সেকেন্ড হচ্ছে এই যে এবার একটা পুল অফ স্কুলস যেটা সিলেক্টেড করা হবে সেই স্কুলগুলোকে আইডেন্টিফাই করবে কিছু মিনিমাম বেঞ্চমার্কের উপর ভিত্তি করে। এবং থার্ড হচ্ছে যেই স্কুলগুলো এই বেঞ্চমার্কগুলো কোয়ালিফাই করতে পারবে সেই স্কুলগুলোকে ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট বা মানে গভর্নমেন্ট সার্টিফাইড যে অফিসার্সরা আছে তারা ফিজিক্যালি সেগুলোকে ইন্সপেকশন করবেন এবং ভেরিফিকেশন করবেন যে স্কুলগুলো এই পিএমসির যে স্কিমটা সে তার আন্ডারে আসতে পারবে কিনা। প্রতিটা ব্লকের জন্য ম্যাক্সিমাম 2টো স্কুল সিলেক্ট করা যেতে পারে, একটা এলিমেন্টারি স্কুল আর একটা হায়ার সেকেন্ডারি স্কুল এই হিসাবে হতে পারে। তার মানে একটা ব্লকের জন্য ম্যাক্সিমাম 2টো স্কুল সিলেক্টেড হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে স্কিমটার এটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে 2টো করে স্কুল পার ব্লকে করা যেতে পারে, এই স্কুলগুলো ভবিষ্যতে একটা এক্সাম্পলার বা মডেল স্কুল তৈরি হতে পারে, যেটাকে দেখে আরো ভবিষ্যতে আরো স্কুল এই স্কিমের আন্ডারে আসতে পারে। এখন তো 5 বছরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এইটা চালাচ্ছে, তারপরে স্টেটস এবং ইউনাইটেড টেরিটরি যারা আছে তাদেরকে এটাকে এই স্কিমটাকে টেক ওভার করতে হবে, পুরোটাকে তাদেরকে চালাতে হবে, এরকম কথা হয়েছে আপাতত। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে স্কুলগুলো তৈরি হলো, এই স্কুলগুলোতে যেহেতু ন্যাশনাল এডুকেশনাল পলিসি চলবে এবং স্টুডেন্টসের ডেভেলপমেন্ট অন্যরকম ভাবে হবে, মানে অন্য স্কুলের থেকে আলাদাভাবে হবে। অন্য স্কুলগুলোকে এই স্কুলে ভিজিটে আসবে, এবং তাদের থেকে শিখবে যে তারা কি করে এখানে পড়াশোনা করে, কি করে তাদের গ্রোথ হচ্ছে, তাদের সঙ্গে ইন্টারাক্ট করবে অন্যান্য স্কুলের স্টুডেন্টসরা। সেইটা একটা এই
বিস্তার করার এইভাবে বিস্তার করার একটা চিন্তা ভাবনা চলছে এই পিএম শ্রী স্কিমের মাধ্যমে যে স্কুলগুলো চালু হলো। এবার হচ্ছে এই পিএম শ্রী যে স্কুলটা বা যে স্কিমটা, সেই স্কিমটা অ্যাকচুয়ালি 6টা পিলারের উপর দাঁড়িয়ে। নাম্বার 1 পিলার হচ্ছে কারিকুলাম, পেডাগজি এন্ড অ্যাসেসমেন্ট। নাম্বার 2 হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। নাম্বার 3 হচ্ছে হিউম্যান রিসোর্সেস অ্যান্ড স্কুল লিডারশিপ। নাম্বার 4 ইনক্লুসিভ প্র্যাকটিসেস অ্যান্ড জেন্ডার ইকুইটি। নাম্বার 5 ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড গভর্নেন্স। নাম্বার 6 বেনিফিশিয়ারি স্যাটিসফ্যাকশন। এই 6টা পিলারের উপর দাঁড়িয়ে হচ্ছে আমাদের এই পিএমসি স্কিম। এবার এই যে বেঞ্চমার্ক গুলো কথা আমি বললাম, এই বেঞ্চমার্ক গুলো কি কি, মানে কি কি কোয়ালিটি থাকলে একটা স্কুল অ্যাপ্লাই করতে পারে এই পিএমসি স্কুলের জন্য। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেই স্কুলে একটা পাক্কা বিল্ডিং থাকতে হবে, পাকা বিল্ডিং থাকলে অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2 হচ্ছে ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস র্যাম্প, মানে সেখানে সিঁড়িটা, যেখানে যারা ধরুন ওই যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় তাদের তো সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, সেই কারণে একটা স্লোপ একটা থাকে যাতে সিঁড়ি ভাঙতে না হয়, সেই অ্যাক্সেস যাতে থাকে সেটা থাকতে হবে। স্কুলটা সুন্দরভাবে ওরিয়েন্টেড থাকতে হবে, স্কুল বিল্ডিং গুলো। নাম্বার 4 হচ্ছে এই এখানে যে এনরোলমেন্ট হচ্ছে, যেটা এলিমেন্টারি, মানে আই মিন ক্লাস 1 to 5 বা 1 to 8 লেভেল, সিনিয়র সেকেন্ডারি ক্লাস 6 to 12 বা 6 to 10 বা 1 to 10 বা 1 to 12, এই লেভেলগুলো স্টেট যে অ্যাভারেজ এনরোলমেন্ট হয়, স্টুডেন্টস এনরোলমেন্ট, তার ওপরে হতে হবে। মানে ধরুন যদি স্টেট অ্যাভারেজ 10 জন স্টুডেন্ট পার স্কুলে অ্যাপ্লাই করে, তার থেকে অবভিয়াসলি বেশি হতে হবে সেই স্কুলের এনরোলমেন্ট, মানে স্টুডেন্টের সংখ্যা বেশি হতে হবে। তারপর হচ্ছে বয়েজ এবং গার্লসদের জন্য সেপারেট টয়লেট থাকতে হবে। নেক্সট হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি থাকতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি থাকতে হবে স্কুলে। যে সমস্ত টিচার্সরা আছে তাদের ফটো আইডি কার্ড থাকতে হবে, এবং ইলেকট্রিসিটি যেটা থাকে সেটা ইলেকট্রিসিটিটা ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে। এবং লাস্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লাইব্রেরি কর্নার ফ্যাসিলিটিস অথবা এবং স্পোর্টস যে ইকুইপমেন্টস, সেই ফ্যাসিলিটিগুলো থাকতে হবে, তবেই একটা স্কুল অ্যাপ্লাই করতে পারে এই স্কিমের আন্ডারে। এবং তার অনেক এই স্কুলগুলো যখন অ্যাপ্লাই করবে তার ম্যাক্সিমাম স্কোর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এলিমেন্টারি ক্লাস মানে প্রাইমারি লেভেলে 144 এবং এলিমেন্টারি ক্লাস 1 to 8 হলে 165, সিনিয়র সেকেন্ডারি ক্লাস 160, সিনিয়র সেকেন্ডারি ক্লাস 1 to 12 168, কেন্দ্রীয় বিদ্যালয় 152 এবং নবোদয় বিদ্যালয় যেটা 144 স্কোর হচ্ছে ম্যাক্সিমাম স্কোর যেটার উপর ইভ্যালুয়েশন হবে। ওকে, এইবার এই ইভ্যালুয়েশন প্রসেস যখন হলো, তার মানে এবং এই ইভ্যালুয়েশন প্রসেসের যখন হলো, তখন আরবান এরিয়াস যে স্কুলগুলো এবং রুরাল এরিয়াস স্কুলের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই যে স্কোরগুলো আমি বললাম, এই স্কোরের 70% পেতে হবে আরবান যে স্কুলগুলোকে, তবেই সে কোয়ালিফাই করবে, এবং রুরাল স্কুলগুলোকে 60% পেতে হবে অব দি টোটাল মার্কস, তবেই সে কোয়ালিফাই করবে এই বেঞ্চমার্ক যেটা দেওয়া আছে, তবেই সে অ্যাপ্রুভাল পাবে। এখন অবধি সারা ভারতবর্ষে 10,077টা স্কুল এর আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে প্রাইমারি স্কুল হচ্ছে 1,306টা, আপার প্রাইমারি স্কুল 2,913টা, সেকেন্ডারি স্কুল হচ্ছে 2,184টা, হায়ার সেকেন্ডারি স্কুল হচ্ছে 2,236, কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে 839 এবং নবোদয় বিদ্যালয় হচ্ছে 599টা স্কুল। তাহলে টার্গেট নেওয়া হয়েছে 14,500, এনরোলমেন্ট হচ্ছে 10,077। এই যে এবং এবার এই যে টোটাল যে ফিগারটা দেখছেন 10,077, এই 10,077-এর মধ্যে হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় আছে এবং নবোদয় বিদ্যালয়, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল,
তাহলে এই স্কুল, এই দুটো সংখ্যা বাদ দিলে 839 এবং 599, এই দুটো সংখ্যা বাদ দিলে বাকি যা সংখ্যা আছে মানে 8639টা স্কুল হচ্ছে রান বাই স্টেট গভর্নমেন্ট আর লোকাল গভর্নমেন্ট। ওকে, এইবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আমি দিলাম এখানে স্ক্রিনে, এখানে দেখবেন যে পশ্চিমবঙ্গটা যেটা দেখা যাচ্ছে এখানে কত কম স্কুল, পাঞ্জাব যেখানে দেখা যাচ্ছে সেখানে কত কম স্কুল, দিল্লিতে কত কম স্কুল, তামিলনাড়ুতে কত কম স্কুল, ওড়িশাতে কত কম স্কুল। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই স্টেটগুলো অপোজিশন এই স্কিমের আন্ডারে ছিল না। এখানে যে ডটস গুলো দেখতে পাচ্ছেন ব্লু কালারে, সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের ডটস। এইবার তামিলনাড়ু এবং কেরালা তারা উইলিংনেস প্রকাশ করেছে, এবং রিসেন্টলি যেহেতু ওড়িশা, যেহেতু বিজেপি সরকার এসেছে ওখানে, তো অবভিয়াসলি ওরা ওখানে রাজি হয়েছে ওটা করার জন্য, তাহলে বাকি এখানে সংখ্যা বাড়বে। কিন্তু এখন অব্দি পাঞ্জাব গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এই স্বাক্ষর করার জন্য রাজি হয়নি, ফলে এখনো অব্দি কোনো স্টেট গভর্নমেন্ট স্কুল আপনারা দেখতে পাবেন না। এবার মজার ব্যাপার হচ্ছে যে তাহলে কত টাকা আমরা পাবো না। আমাদের পশ্চিমবঙ্গ 1000 কোটি টাকা মিস করবে, এবং দিল্লি পাওয়ার কথা ছিল 515 কোটি টাকা, যেটা পাবে না। সরি, দিল্লি পাওয়ার কথা ছিল 330 কোটি টাকা, এবং পাঞ্জাব পাওয়ার কথা ছিল 515 কোটি টাকা, যেটা পাবে না। এবং এই পিএমসি যে যোজনা, এই পিএমসি যোজনার আন্ডারে টোটাল অর্থ বরাদ্দ হচ্ছে 2021-22 যে 2022-23 যেটা ছিল, সেই 2022-23 থেকে 2026-27 এই পুরো যে স্প্যান, এই স্প্যানের মধ্যে মানে এই 5 বছরের যে প্রজেক্ট, সেখানে অর্থ বরাদ্দ হয়েছে 27,360 কোটি টাকা, যার মধ্যে থেকে 18,128 কোটি টাকা দেবে হচ্ছে কেন্দ্রীয় সরকার, এবং বাকি টাকাটা বিয়ার করতে হবে সেই রাজ্য অথবা ইউনাইটেড টেরিটরিজ যেটা আছে তাদের সরকারকে। এই লোকসভা এই ফেব্রুয়ারি মাসে লোকসভাতে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফিগার দিয়েছে, যেটা বলছে যে 6,207 কোটি টাকা এই পিএম স্কুলকে আন্ডারে এখন অবধি দেওয়া হয়েছে 2023-24 অর্থবর্ষে, এবং এর মধ্যে সেন্টারের শেয়ার হচ্ছে 2,520 কোটি টাকা, এবং স্টেটের শেয়ার হচ্ছে 874 কোটি টাকা অলমোস্ট। এবং এখনো অবধি সবচেয়ে বেশি স্কুল রেজিস্টার করেছে ইউপি থেকে, যেটা সংখ্যা হচ্ছে 1865, এবং মহারাষ্ট্র হচ্ছে 910, এবং অন্ধ্রপ্রদেশ 900। যেমন আপনাদের বললাম, তামিলনাড়ু এবং কেরালা সদ্য তাদের ইচ্ছা প্রকাশ করেছে এই স্কিমের আন্ডারে আসার জন্য। এবার মজার ব্যাপার হচ্ছে যে তাহলে আপ গভর্নমেন্ট করতে চাইছে না, তার কারণ হচ্ছে যেটা বললাম ওদের ওখানে সিমিলার স্কিম চলে, ওটা ওদের বক্তব্য, এবং পশ্চিমবঙ্গ করতে চাইছে না বিকজ 60-40 রেশিও আছে এই সমগ্র শিক্ষা অভিযানের ক্ষেত্রেও 60-40 রেশিও, এবং এটার ক্ষেত্রেও 60-40 রেশিও এই পিএম শ্রী আন্ডারে এই 60-40 রেশিও হয়েছে বলে রাজ্য সরকার এটা করতে রাজি হচ্ছে না। এবার এখানে একটা টালমাটাল পরিস্থিতি, আইদার কাউকে তো একটা রেসপন্সিবিলিটি নিতে হবে, কাউকে তো একটা ফ্লেক্সিবল হতে হবে। মানে আলটিমেটলি পড়াশোনাটা, এই টাকাটা কাদের জন্য আসছে? টাকাটা শিক্ষার্থী যারা স্টুডেন্টস তাদের জন্য আসছে। এখানে যেটা হয়ে গেছে নাম কেনা বেচার খেলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে সেন্টার সব নাম নিয়ে চলে যাবে, 40% রাজ্য টাকা দেবে, তারপর রাজ্যের কারো নাম নেই। তার মানে এখানে ভোট ব্যাংক পলিটিক্স, আবার সেই ভোট ব্যাংক পলিটিক্স, কে নাম কিনবে সেই খেলা। আলটিমেটলি সাফারার হচ্ছে কি স্টুডেন্টস। আপনাদের বলে রাখি, এই দিল্লিতে এই যে টাকাটা বন্ধ হয়ে গেল, এই টাকা এপ্রিল মাস থেকে সেখানকার স্কুলের যা টিচার্স, অলমোস্ট 2000 মতো স্কুল টিচারের স্যালারি বন্ধ, স্যালারিটা বন্ধ। আপ সরকার ওখানে একটা জিনিস দেয়, সেটা হচ্ছে স্কুলের ফ্রি ড্রেস দেয়, বুকস দেয়। ড্রেস বুক দেওয়া তো এবার বন্ধ হয়ে যাবে ওখানে। তাহলে এই যে স্কিমগুলো চলে, প্রতিটা রাজ্য সরকার ফ্রি বুক দেয়, ফ্রি
ড্রেস দিচ্ছে, এগুলো কিসের আন্ডারে দিচ্ছে? এই সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে। কাউকে তো একটা ফ্লেক্সিবল হতে হবে, আইদার স্টেটকে ফ্লেক্সিবল হতে হবে অথবা সেন্ট্রালকে ফ্লেক্সিবল হতে বলে। দেখুন, সেন্ট্রাল টাকা দিচ্ছে, আমার মনে হয় স্টেটকে বেশি ফ্লেক্সিবিলিটি দেখানো উচিত, এই কারণে কারণ স্টেটের কাছে অত ফান্ড থাকে না। সেন্ট্রাল যদি হেল্প না করে এই স্কিমগুলো চালানো ভীষণই টাফ। হয়তো আমার মনে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন, হয়তো সেই কারণেই তামিলনাড়ু এবং কেরালা তাদের ইচ্ছা প্রকাশ করেছে এই স্কিমের আন্ডারে নিজেদের নাম ঢোকানো সত্ত্বেও, যদিও তারা প্রথমে অপোজ করছিল। আমার বক্তব্য, যদি তামিলনাড়ু অপোজিশন পার্টি হয়ে সেখানকার সরকার পারে, কেরালা অপোজিশন পার্টি হয়ে সেখানকার সরকার পারে, কেন পশ্চিমবঙ্গ নয়? কেন পশ্চিমবঙ্গ নয়? আমরা প্রতিটা সেন্ট্রাল স্কিম থেকে বিরত, প্রতিটা সেন্ট্রাল স্কিম থেকে পড়িত ওই এক গল্প, 60-40 রেশিও। সেখানে স্টেট গভর্নমেন্টের নাম থাকে না। এই নাম কেনা বেচা খেলা কবে বন্ধ হবে? আমার প্রশ্ন সেন্ট্রালের কাছেও, আমার প্রশ্ন রাজ্যের কাছেও, এই নাম কেনা বেচা খেলা কবে বন্ধ হবে? আর পিএমশ্রী তো একটা প্রধানমন্ত্রী স্কিম, এখানে সারা দেশের জন্য নাম সমান, সারা দেশের জন্য নাম সমান। এই যে স্কিমটা, এই যে সমগ্র শিক্ষা অভিযানটা, এই শিক্ষা অভিযানের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা 60% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 40% টাকা রাজ্য সরকার দেয়। আবার এই নিয়মটা নর্থ ইস্টে গেলে, নর্থ ইস্টে যদি যান আপনারা, নর্থ ইস্টের জন্য নিয়মটা আলাদা। নর্থ ইস্টে সরকার সেখানে 10% দেবে, বা হিমালয়ান যে স্টেটস গুলো আছে সেখানে 10% ওখানকার রাজ্য সরকার দেবে, বাকি 90% টাকা দেবে কেন্দ্র সরকার। কিছু টাকা তো সেন্ট্রাল বিয়ার করছে, তা সব রাজ্য যদি পারছে, কেন পশ্চিমবঙ্গ পারবে না? কেন নাম কেনা বেচা খেলাতে আমরা মেতে উঠবো এবং আমাদের ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেব? প্রশ্ন উঠবে। যাই হোক, আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আপনাদের এই জিনিসটা জানানো উচিত ছিল যে আমরা প্রতিটা জিনিস থেকে বঞ্চিত। এখন শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেইটাও পর্যন্ত অন্ধকারে যেতে বসেছে। আপনারা বিচার করুন, ভাবুন, প্রশ্ন করুন, যে কোনো সরকারকে প্রশ্ন করুন, কেন এটা আমরা আপনাদের নাম কেনা বেচা ভোট ব্যাংকে খেলার জন্য আমরা কেন সাফার করব? কেন? ভোটটা তো আমরা দিই, নামটা কেনাটা কি এতটা জরুরি একটা শিক্ষার কাছে, বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে? প্রশ্নটা রইল আপনাদের দিকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে, আপনাদের ফ্যামিলির সাথে, এবং আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরো এরকম অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আজ অনেক লম্বা হয়তো ভিডিওটা হলো, আমার নিজের কিছু পার্সোনাল ভিউ রাখলাম। ভবিষ্যতে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন, টাটা, বাই বাই, খুদা হাফিজ, নমস্কার।